আমরা একদম পুরোপুরি একটা তন্ত্রমন্ত্রের ঘটনা শুনবো, যেটা আমার পরিবারের সাথে ঘটে যাওয়া। ওই যিনি আর কি পুজোটা করলেন, উনি কিছু জায়গা মার্ক করে দিচ্ছেন, মানে দেখাচ্ছেন ইশারা করে। ও 3টে জায়গা খুললো এবং অনেকটা ডিপ থেকেই খুললো। খোলার পরে ওখান থেকে 3টে জিনিস বেরোলো। কাকে হঠাৎ করে মনে হচ্ছে ওই স্মেলটা বেড়ে যাচ্ছে, মানে পোড়া গন্ধটা পাচ্ছে আর কি। কাকে বলে এটা তো স্বাভাবিক ঘটনা, যেহেতু আমি ওখান থেকে আসলাম, আমি নিজের হাতে পোড়ালাম, এটা স্বাভাবিক যে আমার গন্ধটা নাকে আসবে। তো কাকি ওটা ভেবে চুপ করে গেছে। ওয়েলকাম টু এক্সফিয়ার দি আনক্যানি পডকাস্ট। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলে, এই প্রোগ্রামে। আর সত্যি কথা বলতে কি, আজকে আমরা ভীষণ থ্রিলড, মানে নট আজকে, আমরা এই ফেজটাতেই বলা যেতে পারে। তার কারণ হলো যে আমাদের চ্যানেলটা লঞ্চ করা হয়েছিল 14ই এপ্রিল 2025 এই বছর, এবং যেই মাইলস্টোনটা আমরা প্রথমে হিট করি ভীষণ কম সময়, সেটা একমাত্র পসিবল হয়েছে আপনাদের ভালোবাসা, আপনাদের অ্যাপ্রিসিয়েশন, কমেন্টস, ফিডব্যাক সব কিছু মিলিয়ে, তাই কি না? ওনাদের সম্পূর্ণ সহযোগিতা না থাকলে এটা সম্ভব হতো না। একদমই তাই। তবে আপনাদের প্রচুর ফিডব্যাকস আমরা পেয়েছি, আপনারা প্রচুর কমেন্ট করেন, সেটা আমাদের পড়তে ভীষণ ভালো লাগে। এবং দেখবেন আমরা কিন্তু উইদিন আ স্প্যান অফ 24 আওয়ার্স আমরা কিন্তু রেসপন্ড ব্যাক করি, আপনাদেরকে রিপ্লাই করি আমরা। তবে কয়েকটা জিনিস আমাদের বারবার উঠে এসছে, সেগুলো একটুখানি বলেই আজকে এপিসোডে আমরা মুভ করে যাব। যেই পয়েন্টারগুলো আগে বলি, মাঝখানে একটুখানি বলি যে এই যে বলে নেওয়াটা, সেটাও কিন্তু সময় নষ্ট হিসেবে না, সেটা ওনাদের জন্যই আমাদেরকে এইটা বলতে হচ্ছে, ইনফরমেশন। সো প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে একটা কমেন্ট যেটা আপনাদের বারবার উঠে এসেছে, সেটা হচ্ছে যে কথা বলাটা বেশি হচ্ছে। একদম র ভাষাতেই বললাম আর কি। এবং এই যে কথাটা ফিডব্যাক হিসাবে নিলাম ঠিকই, তবে আপনাদেরকে একটুখানি বলি যে আমাদের এই যে চ্যানেলটা, এটা ফরম্যাটটা কি। তার সঙ্গে অ্যাডিশন আর একটা আছে, সেটা হচ্ছে যে বাংলা শো বাংলাতেই কথা বলা দরকার, কিন্তু ইংরাজিটার ব্যবহার একটু বেশি হচ্ছে। সো আমাদের যে এই চ্যানেলটা, এই যে ফরম্যাটটা আমরা ফলো করি বা প্রথম থেকেই আমরা ডিসাইড করেছিলাম, প্রতিটা চ্যানেলের নিজস্ব কিছু ইউনিক ডাইনামিক্স থাকে এবং তারা সেই হিসেবে চ্যানেলটাকে রান করায়। আমাদের এই চ্যানেলের কনসেপ্টটা একটু আলাদা ইন দ্য সেন্স, আমাদের এটা হচ্ছে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন। এটা কোনো গল্প বলার প্ল্যাটফর্ম নয়, মানে একজন গেস্ট আসলো, সে তার গল্পটা বলল, সেটা যে কোনো জায়গার থেকে ওঠানো হতে পারে, বা কোনো নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা হতে পারে, বা বেসিক্যালি গল্প, এবং সেটা এসে বলে চলে গেল। এই কনসেপ্টটা ঠিক আমাদের সঙ্গে ফিট বসে না। আমাদের এখানে এটা ইন্টারঅ্যাক্টিভ সেশন, মানে একটা মানুষের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সেটা গল্পর মতন সাজানো গোছানো কখনোই হতে পারে না, কারণ সেটা তো ঘটনা, একটা রিয়েল লাইফ স্টোরি। আর তাছাড়া এখানে যারা গল্প বলতে আসেন, তারা প্রত্যেকেই যে ভীষণ ভালো গল্প বলিয়া হবেন তেমনটা না। একদমই তাই। আর একটা যেটা ব্যাপার, সেটা হলো যে আমরা যখন ন্যাচারাল ওয়েতে যখন কথা বলি, তখন বাংলার সঙ্গে ইংরেজিটা চলে আসবে, এটা হয়েই থাকে। মানে এটা আমরা আজকে যেই যুগে আমরা দাঁড়িয়ে আছি, তাতে অল্প বিস্তরভাবে ইংলিশ ওয়ার্ড যে ইউজ হয়, সেটা যে কোনো জায়গায় যে কোনো বিষয়েই আমরা দেখতে পাই। এবং এটা হলে পরে কি হয়, ভীষণ রিলেটেবল হয় কথাবার্তাটা। এবং আমার মনে হয় বা আমাদের মনে হয় যে আমরা অনেক বেশি অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করতে পারি। আর আজকের যুগে আর কি, যখন আমরা কথা বলি, তখন ইংরেজি ভাষাটা চলে আসে, একটা দুটো ওয়ার্ডও আসে,
আর যারা যারা ইংরেজি বলতে পারেন তাদের পুরো সেন্টেন্স চলে আসে। এটা হচ্ছে ওয়ে অফ এক্সপ্রেশন। এখানে এটা যেহেতু স্ক্রিপ্টেড নয়, এখানে সব কিছু হচ্ছে আনস্ক্রিপ্টেড, এবং আমি যা যা কথা বলছি বা আমার গেস্টরা বা আমাদের গেস্টরা যা যা কথা বলছেন কোনোটাই স্ক্রিপ্ট করা না। তো সুতরাং এটা একটা ন্যাচারাল ওয়ে, এটাই আমাদের ফরম্যাট এবং এই ফরম্যাটেই আমরা বিশ্বাস করি। অনেক চ্যানেল আছে, তাদের প্রত্যেকের নিজস্ব ওয়ে অফ ইউনিকনেস আছে, তারা নিজেদের মতন করে তারা সুন্দর, এবং আমরাও সেটা ফলো করি। অনেক সময় আমরা তাদের চ্যানেল দেখি, কিন্তু আমাদের চ্যানেলে যে সেই ধরনের জিনিসগুলোকে অ্যাডাপ্ট করে নিয়ে আসবো আমার মনে হয় বা আমাদের মনে হয় এই জিনিসটা খুব একটা প্রয়োজন নেই। আমাদের চ্যানেলটা না আমাদের মতন কোনো চ্যানেলের কপি আমরা কখনো করতে চাইছি না। অ্যাবসলিউটলি। সো এই সব কথা তো রইল, এবং যারা যারা আমাদের সঙ্গে আছেন বা জুড়ে আছেন আর যারা যারা নতুন নতুন আমাদের চ্যানেল দেখছেন, প্লিজ অ্যান্ড প্লিজ সাবস্ক্রিপশনটা করতে কিন্তু প্লিজ ভুলবেন না। আর যদি এপিসোডসগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর পারলে আপনাদের বন্ধুবান্ধব রিলেটিভস তাদের কাছেও একটুখানি শেয়ার করবেন। তাতে কিছুই না, আমরা একটু মোটিভেট হব এবং আমাদের কোথাও একটা সাপোর্ট সিস্টেমটা আমাদের ভালো করে কাজ করবে। এবার চলে যাই হচ্ছে যে আমাদের যিনি গেস্ট আছেন আজকে আমাদের সাথে, তার সঙ্গে প্রথমে পরিচয় সারব এবং তারপর সরাসরি চলে যাব হচ্ছে তার ঘটনায়। আবার বলছি ঘটনায়। ঘটনা। ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার নাম মিতালি দাস। হ্যাঁ। আর একটু জাস্ট ব্রিফ ওয়েতে আপনার সম্বন্ধে একটুখানি জানবো। মানে আপনার আপনি কি এখানকারই, মানে শিলিগুড়িরই বাসিন্দা নাকি? বাসিন্দা শিলিগুড়িরই, আমার জন্ম এখানে না, আমার জন্ম হাবড়া, বারাসাত হাবড়া ওখানে। তো বাবার ব্যবসা সূত্রে ছোটবেলাতেই এখানে চলে আসা, স্কুলিংটাও আমার এখানে, মানে বাকি পুরো জীবনটাই আমার এখানেই। আচ্ছা, তো আমরা এখানেই সেটেল এখন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। সো আজকে যেই ঘটনাটা আপনি শেয়ার করবেন আমাদের সঙ্গে, আমাদের মধ্যে মানে আপনি যখন আপনার গল্পটা বা আপনার ঘটনাটা রেকর্ড করে যখন পাঠিয়েছিলেন, তখন আমাদের এখানে শোনা হয়েছিল ঘটনাটা, কারণ ওটা ইনিশিয়াল একটা স্ক্রিনিং হয় আমাদের, যে এই ঘটনাটাকে আমরা শ্যুট করতে পারবো কিনা এবং দর্শকের সামনে আমরা ওটাকে আনতে পারবো কিনা, এবং সেই ঘটনাটার কতটা অথেন্টিসিটি, ওটা অথেন্টিক কিনা। আমি তেমনভাবে শুনিনি ঘটনাটা, তার কারণটা একটাই, কারণ আমার মোটোটা ভেরি ক্লিয়ার যে দর্শকদের সঙ্গে আমিও শুনবো ঘটনাটা। অরুণিমাকে বাধ্য হয়ে শুনতে হয়, তার কারণ হলো স্ক্রিনিংটা ওই করে। সো আজকে আমরা মানে কি ঘটনা শুনবো? আমরা একদম পুরোপুরি একটা তন্ত্রমন্ত্রের ঘটনা শুনবো, যেটা আমার বা আমার পরিবারের সাথে ঘটে যাওয়া। আচ্ছা। তাহলে মানে আমরা বাড়িতে 4 জন থাকতাম, মা, বাবা, আমি বড়, বোন ছোট। আমার ঠাকুমা আসা যাওয়া করতেন, কারণ বাবা কাকা অনেক ভাই ছিলেন ওনারা, তো ওখানে যাওয়া আসা করতেন। ঠাকুমারা তো অনেক পুরনো যুগের মানুষ। ঠাকুমার কাছ থেকে ছোটোবেলার থেকে অনেক রকম গল্প আমরা শুনে এসেছিলাম, কিন্তু মানে এটা যে আমাদের সাথেও প্রত্যক্ষভাবে ঘটতে পারে এটা ভাবার বাইরে ছিল। মানে এটা বিশ্বাস করে উঠতে গেলে পরেও বা এখনও যখন ভাবি নিজেদের অবাক লাগে যে এই জিনিসটা সত্যি কি হয় এই যুগে। এই আধুনিক যুগের মানুষ কিন্তু সহজে এটাকে বিশ্বাস করে না, যাদের সাথে ঘটে যাওয়া তারা সহজেই এটা বিশ্বাস করতে পারে। এইটার ঘটনাটা তখন সম্ভবত 2005-06 ঘটনা, খুব একটা বেশি পুরনো না। আমি ক্লাস 10 কি 11-এ পড়ি। বাবা ব্যবসা করেন, মা হাউসওয়াইফ, আমরা 2 বোন। ঠাকুমা তখন ছিলেন না। এবার ছোটোবেলায় আগের তো আমাদের মানে শহর অবশ্যই বলা চলে, কিন্তু ওই মানে একদম গা ঘিঞ্জি ঘিঞ্জি বাড়ি, সেই ধরনের তো বাড়িঘর ছিল না। তা আমাদের বাড়ির পাশেই একটা বিশাল বড় বেল গাছ ছিল, যেটাতে ছোট থেকে আমরা বড় হওয়া প্রায় ওই মাঝে মাঝে ওই বেল পড়তো, শরবত করে খেতাম, এই ধরনের আর কি ব্যাপারটা ছিল। আশেপাশের লোকজন এসে নিয়ে যেত, প্রচুর ফল হতো। হঠাৎ একদিন দেখলাম যে গাছটার মধ্যে থেকে ফল ভরা গাছ, কিন্তু গাছটা পুরো শুকিয়ে গেল, ফলগুলোও শুকিয়ে গেল এবং গাছটা মরে গেল। তখন
অনেকেই বললো যে না, এটা হয়তো অন্য কোনো কারণে হতে পারে। তা আমরাও অত কেয়ার করিনি তখন, যেহেতু এগুলো তো সহজে বিশ্বাস করা যায় না যে অন্য কেউ কোনো কিছু কারণ মানে? করতে পারে বা কিছু। অনেকে আমাদেরকে বলল যেটা বান মারা নামক কোনো শব্দ আছে, যে হতে পারে সেটার জন্য। এবং আমরাও যখন ছোট ছিলাম তখন এগুলো ধরনের জিনিস কিন্তু শোনা যেত হ্যাঁ, যে আর তখন ঠাকুমা আমাদের সাথে ছিলেন না, ঠাকুমা জেঠুর কাছে ছিলেন। আর সব সময় সব কথা তো, ফোনটা তো সেইভাবে তখন চলাচল ছিল না, আর ওনাকে বুঝিয়ে বললে পরে ব্যাপারটা অন্যরকম হতো। উনি সামনে থাকলে একটা আলাদা ব্যাপার ছিল। আর বাড়ির পাশের বেলগাছটা মরে গেছে, এইটা ফোন করে জানানোর মতো। হ্যাঁ, যেহেতু তখনও তো আমাদের হাতে তো কিছু নেই, ওই যা দেখতে পাচ্ছি ওইটুকুই। তারপর আমি ছোট থেকে যে এত বড় হয়ে গেলাম, আমাদের বাড়িতে কোনো দিন আমি মা বাবার মধ্যে কোনো রকম ঝগড়া অশান্তি কিচ্ছু দেখিনি। হঠাৎ করে মা বাবার মধ্যে একদিন ঝগড়া, দুদিন ঝগড়া, কিন্তু আস্তে আস্তে ঝগড়ার পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে গেল। আবার ওইদিকে বাবার ব্যবসাটাও ডাউন হয়ে গেল। বাবা, বলে রাখা ভালো যে বাবা শিলিগুড়ির বুকে একজন নামকরা ব্যবসায়ী ছিলেন। তো বাবাকে মোটামুটি প্রচুর লোকই বাবার ব্যবসার সোর্সেই আর কি চিনত। হঠাৎ করে একদিন বাবা মার ঝগড়া এত বেড়ে গেল যে মা ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এবং এটা কন্টিনিউয়াসলি হতে থাকলো, বন্ধ হচ্ছে না ব্যাপারটা। আমাদের মার শরীর আস্তে আস্তে খারাপ হচ্ছে, মাকে প্রচুর ডাক্তার দেখানো হচ্ছে, ওষুধ চলছে, কিন্তু সেরকম একটা ফল পাওয়া যাচ্ছে না। তখন বাবার পরিচিত একজন ছিলেন, এরকম তো অনেকেই আস্তে আস্তে মাকে দেখতে আসছে বা মার সঙ্গে কথা বলছে, জানতে পারছে বাড়ির প্রবলেমটা। বাবার পরিচিত যিনি ছিলেন একজন কাকু, মানে বাবার সঙ্গে আর কি ব্যবসা সূত্রে যুক্ত কাকু, আমাদের বাড়িতে যাওয়া আসা করতেন। কাকু তো সবটাই প্রথম থেকে দেখে আসছিল। তো কাকু তখন বাবাকে বলল যে এটা না অন্যরকম কিছু হতে পারে, তুমি বাড়িতে একটা পুজোর মতো আয়োজন করতে হতে পারে, তো আমার পরিচিত একজন আছে, আমি একটু কথা বলি তাহলে। বাবা বললো ঠিক আছে, দেখো যদি হয় তাহলে ভালোই হবে জিনিসটা। কাকু বাবার সঙ্গে কথা বলে গেলেন। পরে একদিন কাকু এসে একটা ফর্দ দিয়ে গেলেন বাড়িতে, বলে এই সামান্য কিছু জিনিসই ছিল যে এগুলো তুমি এনে রাখো, উনি আগামী শনিবার দিন সকালবেলা আমি ওনাকে নিয়ে আসবো এখানে। তো কথা মতো কাকু সকালবেলা ওনাকে নিয়ে আসলেন। বাবা সেদিন দোকানে গেলেন না। আমাদেরও তো, আমরাও সকালবেলা বাড়িতেই ছিলাম, মা ছিল, আমি, আমার বোন আর বাবা, আর কাকু ছিলেন। এবার সাথে কাকু ওনাকে নিজে নিয়ে আসলেন। আনার পর উনি কিছুক্ষণ বসলেন, বাড়িটা দেখলেন, দেখার পর বললেন এবার আমাকে তো পুজোয় বসতে হবে, বেলা হচ্ছে, 12টার আগে ওনাকে পুজোটা কমপ্লিট করতে হবে, মানে দুপুর 12টার আগে। আমাদের উঠোন ছিল, উঠোনটা পাকা উঠোন ছিল, উঠোনের সাইডে কিছু মাটি ছিল যেখানে গাছ টাছ লাগানো ছিল, আর আমাদের বাড়িটা চারিদিকটা পুরো প্রাচীর দিয়ে ঘেরা। উনি উঠোনের মাঝখানে গিয়ে পুজোতে বসলেন, সামগ্রী যা যা ছিল সেগুলো নিয়ে উনি পুজো করলেন। করার পর বাবাকে তার আগে কাকু কিছু একটা কানে কানে বলে গেল, যেটা আমরা বলতে পারবো না, আমরা দূরে ছিলাম, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে উনি পুজো করলেন। বেশ অনেকক্ষণ ধরে পুজো টুজো করলেন, করার পরে উনি উঠে দাঁড়ালেন। তখন বাবাকে কাকু ডাকলেন যে তুমি একটু এদিকে আসো। তখন দেখলাম বাবার হাতে একটা শাবল ছিল। ওই যিনি আর কি পুজোটা করলেন, উনি কিছু জায়গা মার্ক করে দিচ্ছেন, মানে দেখাচ্ছেন ইশারা করে। ওই জায়গাগুলোতে বাবা খুঁড়লো, এরমভাবে 3টা জায়গা দেখালো, খুঁড়লো, কিন্তু আমাদের পাকা উঠোনটা ভাঙতে হলো। মাটির ওই গাছপালার যে সাইডগুলো ছিল সেই জায়গাগুলোতে নেই, যে পাকা যেই জায়গাগুলো সেই জায়গাগুলোতে 3টে জায়গা খুঁড়লো, এবং অনেকটা ডিপ থেকেই খুঁড়লো। খোঁড়ার পরে ওখান থেকে 3টে জিনিস বেরোলো। একটা বেরোলো মাথার কিছু চুল বেরোলো, একসঙ্গে জট বাঁধানো। আর একটা জায়গা থেকে বেরোলো কড়ি, আর একটা জায়গা থেকে বেরোলো কিছুর একটা পাখনা ছিল। পরবর্তীতে মানে ওনার থেকেই জানতে পারলাম যে, মানে যিনি পুজো করলেন আর কি, ওনার থেকেই জানতে পারলাম যে ওই পাখনাটা ছিল শকুনের পাখনা। কিন্তু এগুলোর যুক্তি তো আমরা কেউ খুঁজে পাই না। যিনি পুজো করতে এসেছিলেন উনি কি তান্ত্রিক? মানে ওনার বেশভূষা দেখে সেরকমই মনে হলো যে উনি তান্ত্রিক হতে পারেন, কারণ ওনার ড্রেস আপটা ছিল, মাথায় শালু কাপড় লাল রঙের, একটা লম্বা সিঁদুরের টিপ ছিল, গা খালি ছিল, নিচে একটা লাল রঙের ধুতি বা কিছু একটা পেঁচানো ছিল, বাস এইটুকুই ওনার ছিল। তো এবার
যখন ওনাকে তারপরে পুজো টুজো করে বাবা যখন ওগুলো সব বের করলো, ওনার সঙ্গে আমরা সবাই, তখন আমিও সামনেই ছিলাম, জিজ্ঞেস করা হলো যে এই জিনিসগুলোর কেন, মানে এইগুলোর কি হতে পারে। তখন উনি বললেন যে এই যে চুলটা দেখছেন এটা কিন্তু আপনার ওয়াইফের চুল, মানে আমার মার চুল। হ্যাঁ, এই চুলটা না হলো যে ওনাকে পাগল করে দেওয়ার জন্য, বেসিক্যালি সেই জন্যই আমার মা কিন্তু সুস্থ হচ্ছিল না। এটা আমরা পরবর্তীতে আর কি লিঙ্কটা খুঁজে পেলাম। কড়ি ছিল, কড়িটার কারণ হলো আমার বাবার ব্যবসাটা যাতে একদম নষ্ট হয়ে যায়। সত্যি সত্যি আস্তে আস্তে বাবার ব্যবসাটা অনেক ডাউনে চলে এসেছিলো। আর ছিল শকুনের পাখনা। আমরা যে এতটা ভালো ছিলাম, আমাদের তো কোনোদিনও ঝগড়া অশান্তি কিছু দেখিনি, আমাদের ঘরের সুখ শান্তিটা যাতে উড়ে চলে যায়, নষ্ট হয়ে যায়, পুরোটা সেই জন্যই আর কি রেডি করা ছিল। তো আমরা জিজ্ঞেস করাতে উনি কিন্তু বলেননি যে কে, বললো হ্যাঁ তোমাদের আশেপাশের কেউ আছে। পরবর্তীতে সেটা আমরা নিজেরা আন্দাজ করতে পারলাম কে হতে পারে। তো ওই আর কি এরকম একটা ব্যাপার যেটা আমি নিজের চোখে দেখলাম। পরবর্তীতে অনেকটা মার শরীর, বাবার ব্যবসা, ঘরে সুখ শান্তি পুরোটা কিন্তু রিকভারি করতে পারেনি, অনেকটা ঠিক হয়ে গেছিলো। কংক্রিটের নিচে এটা আমারও অনেক বড় প্রশ্ন যে ওই যিনি তান্ত্রিক যিনি ছিলেন উনি তো আমাদের পরিচিত কেউ না, প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি তো আমাদের বাড়িতে আগে কোনো দিনও আসেননি। যে উনি যদি এসে এই জায়গাটাতে পুঁতেও দিয়ে যান তাহলে ওই আমাদের যে পাকা উঠোন ওটা মোটামুটি তারও 10-12 বছর আগের, তাহলে ওই পাকার উঠোনটা সিমেন্টের তলায় কী করে জিনিসগুলো থাকলো? আর সেটাও যদি হতো 10 বছর আগেই ঝামেলাটা হওয়ার কথা। তাহলে আর যদি রিসেন্টলি কেউ যদি করেও থাকে, করে থাকে তাহলে পরে একটা কাঁচা সিমেন্টের একটা ব্যাপার তো বোঝা যাবেই। হ্যাঁ, কিন্তু সেরকম এটা কি ওই চালান টালানটাই? হ্যাঁ, উনি সেটাই বললেন যে এটা চালান করা। আমি জানি না, কিন্তু চালানের ক্ষেত্রে কি এরকম চালান মানে আমি শুনেছি, শোনা কথা যে তোমার এরকম নাকি জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় চালান করা যায়, মানে তোমাকে সেখানে থাকতে হবে তেমন কোনো ব্যাপার নেই। আগেকার দিনে এরকম ধরনের বেশ কিছু ঘটনা মানে শোনা যেত, এবং আমাদের তখন আমরা অনেক ছোট, ওই খেলে বেড়াতাম মাঠে, এই মাঠে ম্যাচ, ওই মাঠে ম্যাচ, ওরকম একটা ব্যাপার। সেই সময়ও কিন্তু দেখতাম যে ওই গাছের উপরে ম্যাক্সিমাম দেখতাম যে গাছটা ভালো গাছ, তা হয়তো 1-2 দিন আগে দেখেছি, রোজই খেলতে যাই ওখানে, দেখলাম হঠাৎ করে পুরোটা নেই, উপরটা নেই, মানে এরকম না কিন্তু যে বাজ পড়ে গাছের কিছু হয়েছে, বিশেষ করে সুপারি গাছ। হ্যাঁ, দেখেছি এরকম ধরনের, কিন্তু মানে এখনকার দিনে এই ধরনের একটুখানি কম দেখা যায়, যে এই টুকটাকটাও দেখা যায় না, সেটাও বলা যায় না। তার কারণ হলো এই আমাদেরই এই এক্সপিয়ারেই আমাদের সেকেন্ড এপিসোড, আপনি যদি দেখে থাকেন, আমাদের ফলো করে থাকেন আমাদের চ্যানেল, বা আমাদের দর্শকরা যদি ওই এপিসোডটা, যারা নতুন এসেছেন আর কি, সেকেন্ড এপিসোডে সাবজেক্টটাই ছিল কিন্তু এই টুকটাকের উপরে। ওটা খুব সাংঘাতিক এটা, এবং মানে একদম ওটা হচ্ছে প্রেত চালনা করা হয়েছিল। মানে জিনিসগুলো মানে উইয়ার্ড, মানে শুনতে অনেকেই হয়তো বিশ্বাস করেন না এরকম ধরনের জিনিস, অনেকেই বিশ্বাস করে না, বা আমরা হয়তো বিশ্বাস করতে চাইও না, কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো আমরা বিশ্বাস করতে বাধ্য হই। যদি এবং এখনো হচ্ছে বলেই আমাদের কাছে রোজ কিছু না কিছু ঘটনা আসছে, কিন্তু হ্যাঁ, সবটাই যে শুধু ভূতের ঘটনা আসছে তা না, কিন্তু এরকম ঘটনা আসছে, এখনো এরকম হচ্ছে, অনেকের সাথেই হচ্ছে। এবং এই চালনা করা ব্যাপারটা তো আমি অনেক শুনছি, এমনকি এরকম একটা ঘটনা শুনলাম যে মানে আমার মধ্যে যে নেগেটিভিটিগুলো রয়েছে সেটাকে নিয়ে পুরোটা চালনা করে আমি আমারই কোনো মানুষের কাছে সেটাকে দিচ্ছি, এবং তাতে সে হয়তো আমার খুব চেনা মানুষই হতে হবে, তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর আমার পুরোটা কেটে গেল। মানে এগুলো সাধারণত শুনলে পরে আমরা বিশ্বাস করি না, তবে হচ্ছে, তো যাদের সাথে হচ্ছে তারাই বলছে এসে। মানে এটা যদি আমার সাথে যদি এই ঘটনাটা না ঘটতো, আমাকে যদি কেউ বলতো, হয়তো আমি বিশ্বাস করতাম না, কিন্তু যেহেতু জিনিসটা আমার সাথে ঘটে যাওয়া, আমি প্রত্যক্ষদর্শী, আমি বিশ্বাস করতে বাধ্য। তো এই আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আরও মানে একটা ছোট্ট জাস্ট মানে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারে একটা দুটো কথা বলি আমি তাহলে। একদম এর মোটামুটি ধরুন বছরখানেক আগেরই ঘটনা। আমার একজন খুব কাছের পরিচিত, ওনার বাপের বাড়ির ঘটনা।
কাকি বাপের বাড়িতে কাকির এক ভাই ছিলেন, তার একটু মানসিক সমস্যা ছিল। কাকির দাদা, কাকির আরেক দিদি ছিলেন, না 2 দিদি ছিলেন, দাদা আর ভাই ছিলেন। তো ভাই আগে চলে যান, এবার থাকলো হচ্ছে ওনারা 3 জন। যিনি ওই দিদিদের মধ্যে একজন, যিনি আর কি মেজমাসি আমরা বলতাম, উনি হঠাৎ করেই মারা যান। তো এবার কাকির যে দাদা ছিলেন তার ওয়াইফও কিছুদিন আগে মারা যান। সেই কারণে উনি তাকে ওই মানে মুখাগ্নি যেটা সেটা করতে পারেননি। সেই কারণে কাকি আর কি ওনাকে মানে ওনার মেজদিকে আর কি মুখাগ্নি দিয়ে আসলো। দিয়ে আসার পর রাতের বেলা স্বাভাবিক আমি যখন কাউকে দাহ করে আসবো, সেই যে একটা যদি স্মেলের ব্যাপার থাকে, আমার যদি খুব কাছের কেউ হয় তাহলে ওটা তো আমার মাথায় অটোমেটিক ঘুরবে, নাকে ঘুরতে থাকবে। স্মেলের ব্যাপার মানে ওই ওই পোড়ানোর যে স্মেলটা হয় না, সেই ব্যাপারটা। তো সেইভাবেই কাকি বাড়িতে আসার পরে স্নান টান করে রীতিমতো একটা রুমে কাকি শুলো, আর একটা রুমে কাকির ওই দাদা আর এক যে দিদি আছেন, বড় দিদি, ওনারা 2 জন ছিলেন। কাকির হঠাৎ করে মনে হচ্ছে ওই স্মেলটা বেড়ে যাচ্ছে, মানে পোড়া গন্ধটা পাচ্ছে আর কি। কাকে বলে এটা তো স্বাভাবিক ঘটনা, যেহেতু আমি ওখান থেকে আসলাম, আমি নিজের হাতে পোড়ালাম, এটা স্বাভাবিক যে আমার গন্ধটা নাকে আসবে। তো কাকি ওটা ভেবে চুপ করে গেছেন। এবার পরের দিন সকালে যখন উনি ওনার দাদা দিদিদের সঙ্গে ব্যাপারটা আলোচনা করছেন, তখন উনি জানতে পারলেন ঠিক ওই সময়তেই আর কি ওর দাদা এবং দিদি দুজনেই, যিনি মারা গেছেন মেজমাসির ডাকের আওয়াজ পেল, দাদা বলে এরমভাবে ডাক দিল। এবার যিনি আরেক দিদি ছিলেন উনিও উঠে পড়লেন, উঠে বসে পড়লেন, বসে দাদাকে ডাকলেন, বলে তুই শুনলি ও ডাকলো? বলে হ্যাঁ আমিও শুনলাম, তুই শুয়ে পড়। মানে এটা আমার ওনার থেকেই জানা ব্যাপারটা। আর একটা ঘটনা, খুব সাধারণ ছোট্ট ঘটনা, আমার ভীষণ কাছের এক রিলেটিভ, খুব 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 কাছের রিলেটিভ। ওটা ধরুন মোটামুটি 4 বছর আগের ঘটনাই হবে। খুব অসুস্থ ছিলেন উনি, তারপর আবার রিকভারিও করলেন, করার পরে আবার ওনাকে ভর্তি করা হলো। আবার আমি যখন লাস্ট দেখতে গেলাম, মোটামুটি ধরুন 10:30 রাত্রি 10:30 বাজে, আমি দেখলাম যে কোনো রকমে ওনার নিঃশ্বাসটা চলছে। মোটামুটি আমরা সবাই জানি যে উনি আর থাকবেন না। ওখানে শুধু ওনার 2 ছেলে ছিলেন আর ওনার এক সম্বন্ধী নার্সিংহোমে ওনার সঙ্গে ছিলেন, বাকি সবাই বাড়িতে। রাতের বেলায় 2:30 পৌনে 3টা নাগাদ হয়তো উনি মারা গেছেন। তখনও বাড়িতে কোনো খবর আসেনি। ওনার ওয়াইফ বাইরে মানে বারান্দার দিকে আর কি, ফ্ল্যাট সিস্টেম, ওই যে ড্রয়িং রুমটা আছে সেখানে একটা ছোট খাটের মধ্যে উনি শুয়ে আছেন। হট করে উনি লাফ দিয়ে নেমে গেছেন। কি হলো, পাশ থেকে ওর দাদা ছিলেন, উনি আরেক দাদা ছিলেন আর কি, ওই দাদা, কিরে কিরে তুই কোথায় যাচ্ছিস? বলে না ওই যে ও আমাকে ডাকলো, আমার নাম ধরে ডাকলো, যে 2-3 বার করে ডাকলো, আমি দরজাটা খুলি চলে আসছে। বলে না না এটা তোর ভুল ধারণা, তুই আয়, ও তো ওখানে আছে, নার্সিংহোমে আছে। তার ঠিক কয়েক মিনিটের মধ্যেই ফোন আসলো যে উনি আর বেঁচে নেই। এবার মানে কাকিমার কথা, মানে যার হাজব্যান্ড মারা গেলেন ওনার কথা, শেষ দেখাটা হয়তো আমাকেই দেখতে চাইছিল এবং আমাকে জানান দিয়ে গেল যে আমি যাচ্ছি। এটাও অনেক শুনেছি। ইনফ্যাক্ট আপনি যখন বলছিলেন ঘটনাটা, আমি ওটাই চিন্তা করছিলাম যে এই জানান দেওয়ার ঘটনা কিন্তু আমার নিজের বাড়িতেও একটা হয়েছে এরকম। এবং আমাদের এই টিমে, আমাদের এই এক্সপিয়ারের টিমে পুপুন যে সাউন্ডটা পুরোটাই হ্যান্ডেল করে এবং পুপুনকে অনেকেই চেনে, পুপুনের সঙ্গেও এরকম একটা ঘটনা হয়েছে। এবং মানে আমারটা যেরকম, তখন আমি আমার দিদির বিয়ে হয়ে গেছে, আমি আছি, আমার মা আর ঠাকুমা। একটু ভালো করে বলো না, উনিও শুনুক, একটু দর্শকরাও শুনুক। হ্যাঁ মানে খুবই ছোট, মানে এই চেয়ারটাতে তো তোমার বসা হয় না। সেটাই। হ্যাঁ, সো মানে ওই আর কি, আমি তখন আমার দিদির বিয়ে হয়ে গেছে এবং আমি তখন ক্লাসে না, আমি তখন কলেজে পড়ি, 2nd ইয়ারে পড়ি হয়তো। এবং ভোরবেলায় আমার বাড়িতে হচ্ছে সবাই একটা আলাদা আলাদা রুমে, আমার ঠাকুমা, আমার মা আর আমি। আমার বাবা যেহেতু ট্রান্সফারেবল জব, ডিফেন্সে ছিলেন, সুতরাং বাবা ছিল না, তো আমরা 3 জন বাড়িতে। এবং আমাদের একটু মানে
সম্পর্কটা হয়তো একটুখানি দূরে, কিন্তু খুব ক্লোজলি যাতায়াত ছিল। সেই এক পিসি, সেই পিসি ভীষণ অসুস্থ হন এবং তারপরে সে মারা যায় হঠাৎ করে, অসুস্থ এবং খুব কম সময়ের মধ্যেই মানে সে চলে যায় আর কি। সে চলে যাওয়াটার তো আমরা জানতাম না, সে হসপিটালে ছিল। এবং আমি তখন শুতাম হচ্ছে একদম সামনের ঘরে আর কি, একদম প্রথম ঘরটাতে, মানে আমাদের বাড়িতে ঢোকার প্রথম ঘরটাতেই আমি শুতাম। এবং হঠাৎ করে সকালবেলায় এই অ্যারাউন্ড ছটা নাগাদ হবে, একদম পরিষ্কার শুনতে পাচ্ছি এবং এতটা জোরেই দরজায় নক না, মানে রীতিমতো ধাক্কা দেওয়া হয় বেশ কয়েকবার, যে ঠাকুমা পাশের ঘর থেকে চলে আসে এবং মাও অন্য ঘর থেকে চলে আসে। ঠিক আছে, এতটা জোরেই হয়। কিন্তু আমাদের বাড়িতে দোতলায় ওইখানে কেউ ধাক্কা দিতে পারবে না, কারণ তাকে নিচের 3টে গেট খুলে তারপরে উপরে উঠতে হবে, তারপরে এসে আমাদের কাঠের দরজায়, মানে আমার যে ঘরটাতে, সেখানে সে ধাক্কা দিতে পারে। তো তার ঠিক ওই 5-7 মিনিটের মধ্যে একটা ফোন আসে অন্য রিলেটিভে যে সেই পিসি মারা গেছে। তো জানি না, হয়তো জানান দিয়ে গেল বা জানান দিতে চেয়েছিল বা এরকম কিছু। সেই জন্য আপনার এই ঘটনাটা শুনে খুব একটা অবাক হলাম না। আর ইনফ্যাক্ট পুপুনের সঙ্গে যে ঘটনাটা হয়েছিল সেটা হচ্ছে যে পুপুনের বাবার এক বন্ধু, সেও হসপিটালে ছিল এবং ওই ডেথ বেড টাইপের। তো হঠাৎ করে এসে নক করে সকালবেলায়, এবং পুপুনের বাড়িতে যারা ছিল, ইফ আই এম নট রং, পুপুন কারেক্ট মি ইফ আই এম নট রং, বাড়িতে যারা ছিল তারা বলে যে দেখ তো কে এসেছে। তখন ও বলে যে ওই কাকু, মানে সেই কাকুকে একটা নামে ডাকতো পুপুন দ্বারা, সেই হ্যাঁ, তো সেই কাকু এসছে। কিন্তু সেই কাকু ছিল না সেই সময়, সেই কাকু মারা গেছে। কিন্তু যাওয়ার আগে সে জানান দিয়ে গেল, কারণ পুপুনের বাবার সে খুব ক্লোজ বন্ধু ছিল। তো সুতরাং এই জিনিসটা নিয়ে যে খুব একটা অবাক হওয়া বা বিশ্বাস না করা, অ্যাটলিস্ট আমি আমার পার্সপেক্টিভটা বলতে পারি, বা তুমি তোমার পার্সপেক্টিভও বলতে পারো, কিন্তু আমরা এটা জানি, এটা হয়ে থাকে এবং হয়েছে, সেজন্য খুব একটা অবাক না। আমার ভীষণ একটা ছোট্ট ঘটনা আছে, তুমি জানো হয়তো সেটা। আমার এক বন্ধু, সে সুইসাইড করে, এবং আমি এক শহরে, সে আরেক শহরে। এবার সেইখান থেকে একটা ফোন এসছিল আমার, মানে একজনের কাছ থেকে, একজনের মারফত আমি জানতে পারি যে সে এরকম সুইসাইড করেছে। এবার আমি তো তাকে পাগলের মতন ফোন করে যাচ্ছি, ফোনটা বারবার করে সুইচ অফ দেখাচ্ছে। তা সেই মুহূর্তেই আমার ফোনে একটা, ওর নাম্বার থেকে একটা SMS এলো। সেই সময় ওই ছোটো ফোন, SMS-টা খুললাম, দেখলাম কিছু নেই। আগে ওই যে ব্ল্যাঙ্ক মেসেজ পাঠানো যেত না, ওরকম একটা ব্ল্যাঙ্ক মেসেজ পাঠিয়েছে। তারপর যাই হোক, তারপর তো অনেক দিন চলে গেছে। আমি ওদের বাড়িতে গিয়েছি, বাড়িতে গিয়ে এই সব নিয়ে কথা হচ্ছে কাকু কাকিমার সাথে। তখন আমি কাকুকে কথাটা বললাম। কাকু বলল সেটা কি করে সম্ভব, ও ফোনটা, সিমটাকে ভেঙে 2টো টুকরো করেছে। আর তখন তো বড় সিম ছিল না আমাদের সেই সময়টাতে, বড় সিম, ওটাকে ভেঙে 2টো টুকরো করেছে, আর ফোনটা টুকরো টুকরো করে সেটা কোমোডের মধ্যে ফেলে দিয়েছিল। সুতরাং ওখান থেকে কোনো SMS আসার কোনো রকম কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, কিন্তু সেটা কেন এসেছিল, কি করে এসেছিল আমি জানি না। তবে ওই ফোনটা যতদিন ছিল, ওইটা ছিল, মেসেজটা ছিল আমার কাছে, সেই জানান দেওয়া। তো যাই হোক, আজকে আপনার থেকে বেশ কয়েকটা গল্প বা ঘটনা শুনলাম, এবং কিছু কিছু ঘটনা আমরাও হাইলাইট করলাম যেগুলো আমাদের সঙ্গে ঘটে যাওয়া বা আমরা হয়তো প্রত্যক্ষদর্শী সেইগুলোর। তো এরকম ধরনের আনন্যাচারাল ফেনোমেনন যেগুলো হতে থাকে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, একদম ব্যাপারটা হচ্ছে ওরকমই। এবং কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না, এবং আমরা কাউকে ফোর্স করি না সেটাকে বিশ্বাস করার জন্য, বা কোনো রকম কুসংস্কারকেও আমরা কিন্তু প্রশ্রয় একদমই দিই না। সুতরাং যা হয়েছে আপনার জীবনে, আপনার দেখা বা আপনার রিলেটিভসদের থেকে শোনা, আমার নিজের সঙ্গে হওয়া, বা আমার বন্ধু, আমার এখানে যারা আমরা কাজ করি, পুপুন, তার সঙ্গে ঘটে যাওয়া, এবং তুমিও একটা ইনসিডেন্ট শেয়ার করলে। আজকে কিন্তু অ্যামালগামেশন হলো ব্যাপারটা, বেশ 6-7টা গল্প, টুকরো টুকরো ভার্সনস আপনাদের সামনে আমরা পেশ করলাম আর কি।
তো যাই হোক, কেমন লাগলো আজকের ঘটনাগুলো জানাবেন, আমাদের এপিসোডটা কেমন লাগলো আপনাদের, প্লিজ যেরকম করে কমেন্ট করছেন জানাবেন। আর ফরম্যাট আর ইংরেজি ভাষার প্রয়োগটা নিয়ে আমি অলরেডি প্রথমেই বলে দিয়েছি, উই উইল স্টিক টু ইট, এটা না চেঞ্জ হবে না। আমি ফরম্যাটের কথাটাই বলতে যাচ্ছিলাম, ফরম্যাটটা চেঞ্জ হবে না, এটা এরকমই থাকবে। এবং ধরে নিন না, এটাই আমাদের ইউনিকনেস। এভাবে ভালোবাসুক, এভাবেই ভালোবাসুন, হ্যাঁ সেই। সো প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের, যারা যারা নতুন আমাদের সঙ্গে জুড়ছেন, আমাদের চ্যানেলের এপিসোডসগুলো দেখছেন। কারণ অ্যানালিটিক্সে আমরা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে প্রচুর প্রচুর দর্শক আমাদের এই চ্যানেলে এপিসোডসগুলোকে দেখছেন, কিন্তু কোথাও যেন একটু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের ভিউজ আমাদের কিন্তু মোটিভেট করে, এবং আমাদের এই যে কন্টেন্টগুলোকে আরও ডেভেলপ করে, আরও এনহ্যান্স করে আপনাদের সামনে যাতে আমরা নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেকখানিটা সময় আমাদেরকে দিলেন আজকে এবং এই ঘটনাগুলো শোনালেন। অসংখ্য ধন্যবাদ। এবং আমাদেরও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, আপনারা আমাকে বেশ সুযোগ করে দিলেন এই কথাগুলো শেয়ার করার জন্য। যেহেতু অনেকেই তো বিশ্বাস করতে চায় না, তো বা যেহেতু আমার সঙ্গে জিনিসটা হয়ে গেছে, তাই আমি বলার সাহসটা পেলাম। একদম একদম একদম। সো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই চ্যানেল, আমাদের এই শো, যার নাম এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন সবাই।